আইএলটিএস এর প্রস্তুতি শুরু করবেন, কিন্তু কিভাবে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না। কি কি বই পড়বেন বা কি কি ইউটিউব চ্যানেল ফলো করবেন, এগুলা নিয়ে খুবই কনফিউশনে আছেন। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি কিভাবে প্রস্তুতিটা শুরু করবেন একটা পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে যাবেন, এবং একই সাথে আপনার কি কি মেটেরিয়ালস ফলো করা দরকার সেটা সম্পর্কেও আপনি জেনে যাবেন। আসসালামু আলাইকুম, আমি আফজল চৌধুরী। আমি আজকে আমার টিচিং এক্সপেরিয়েন্স এবং আমি আমার নিজের প্রস্তুতি কিভাবে নিয়েছিলাম সেটার উপর বেস করে আজকে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং একটা মেটেরিয়ালসের তালিকা দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমেই আপনার ধরে নিলাম যে আপনি আইএলটিএস একদম প্রথম থেকে আপনি শুরু করবেন। আপনি কিছু জানেন না বা আপনি মাত্র সিদ্ধান্ত নিয়েছেন আপনি প্রস্তুতি নিবেন। তাহলে আমি 4টা স্টেপের কথা বলবো, যে এই 4টা স্টেপ আমরা ক্রমান্বয়ে ফলো করব। তো স্টেপ নাম্বার 1 হচ্ছে ইংরেজিতে নিজের অবস্থানটা জানা। অর্থাৎ ইংলিশে আপনি কোন লেভেলে আছেন বর্তমানে এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি আপনার প্রস্তুতি কোন স্টেজ থেকে শুরু করবেন, আপনি কোথায় থেকে শুরু করবেন, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ইংরেজিতে বর্তমান অবস্থানটা, সেটার উপর নির্ভর করে। তো আমি এর জন্য অনেক স্টুডেন্টদেরকে দেখি যে আমার আইএলটিএস এর ব্যাচে ভর্তি হয়ে তারপর দেখি যে তারা মানে বেসিকটা এতটাই দুর্বল, তাদের পক্ষে আসলে আইএলটিএসটা আসলে তাদের পক্ষে ওই ব্যাচটা বা কন্টিনিউ করা সম্ভব হয় নাই। তো তারা আবার পরে বেসিক কোর্স করতে যায়। তো এর জন্য আমি বলবো যে আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আইএলটিএস ব্যাচে যদি ভর্তি হন বা আইএলটিএস এর জন্য যদি আপনি প্রস্তুতি নেওয়া শুরু করেন ডিরেক্ট, সেক্ষেত্রে কিন্তু এখানে তো আসলে বেসিক বা ইংলিশটা কিন্তু শেখানো হয় না। এখানে আপনি আইএলটিএস এর কোয়েশ্চেনগুলো কিভাবে আপনি সলভ করবেন, বিভিন্ন কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আপনি জানবেন, টিপস এন্ড ট্রিক্স। এখানে আপনাকে সেন্টেন্স স্ট্রাকচার বা এগুলো তো আসলে শেখানো হয় না। এগুলো হচ্ছে একেবারে বেসিক জিনিস। এই জিনিসগুলো জানা গুরুত্বপূর্ণ। তো এর জন্য আমি যে স্টেপ নাম্বার 1 যেটা বললাম, যে ইংরেজিতে নিজের অবস্থান জানা, অর্থাৎ আপনি কোন স্টেজে আছেন। তো এর জন্য আপনার বেসিক জিনিসটা আপনার ক্লিয়ার থাকতে হবে। তো বেসিক বলতে আসলে কি বোঝায়, অনেকেই কিন্তু এটাও বুঝে উঠতে পারে না যে বেসিক আমি কি ক্লিয়ার করব। তো এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, কারো যদি টেন্সের যে অ্যাক্টিভ প্যাসিভ এগুলা যদি ক্লিয়ার থাকে, তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে সেন্টেন্সের স্ট্রাকচার, তারপর এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়তে গেলে কিন্তু ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব এই বিষয়গুলো জানা থাকা দরকার। অর্থাৎ আপনি যদি এই বিষয়গুলো জানেন, যে কোনো বিষয় নিয়ে যদি আপনাকে লিখতে বলা হয়, আপনি যদি সঠিকভাবে যদি সেন্টেন্স লিখতে পারেন, তারপর কোনো কিছু ইংরেজিতে পড়ার পরে যদি আপনি এটার অর্থ বুঝেন, তাহলে কিন্তু আপনার বেসিকটা ক্লিয়ার বলা যায়। আবার এই বেসিক ক্লিয়ার করতে গিয়ে কিন্তু একেবারে গ্রামার বিশেষজ্ঞ হওয়া যাবে না। আমাদের গ্রামার বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। আমাদের যতটুকু দরকার ঠিক ততটুকু আমাদেরকে জানতে হবে। তো এক্ষেত্রে আমি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু একটা প্লেলিস্ট আছে বেসিক ইংলিশের উপর। তো আমি এখানে সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স এগুলোর উপর অলরেডি ভিডিও আছে। আমি পরবর্তীতে আরো ভিডিও আপলোড দিব। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। তো আপনার অবস্থানটা আপনি জেনে নিলেন যে আপনি কোন স্টেজে আছেন। আপনার এই লেভেলটা জানার জন্য আপনি একটা কাজ করতে পারেন, আপনি কেমব্রিজের যে কোনো একটা বই নিয়ে আপনি একটা রিডিং টেস্ট দিতে পারেন, একটা লিসনিং টেস্ট দিতে পারেন। তারপর আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে স্পিকিং টেস্ট কিভাবে হয় আপনি কয়েকটা স্পিকিং মক টেস্ট আপনি দেখলেন, দেখে তারপর নিজের অবস্থানটা আপনি একটু বোঝার চেষ্টা করলেন। তারপর যখন আপনি জেনে যাবেন আপনার কোন স্টেজে আপনি আছেন, তাহলে আপনার 1 নাম্বার স্টেপ শেষ। এখন 2 নাম্বার যে কাজটা হবে মানে স্টেপ নাম্বার 2, আপনাকে একটা প্রপার এবং একটা রিয়েলিস্টিক একটা প্ল্যান করতে হবে। আমি অনেকেই দেখি যে মানে বছর বছর এরকম অনেক স্টুডেন্ট আছে, মাসের পর মাস তারা গ্রামার পড়ে যাচ্ছে, ভোকাব মুখস্থ করতেছে, আইএলটিএস এর পড়া পড়েই যাচ্ছে, কিন্তু আলটিমেটলি পরে তাদেরকে দিয়ে আসলে আইএলটিএসটা তাদের অধিকাংশকে দিয়ে কিন্তু হয়ে ওঠে না। আমি এর জন্য আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে আমি বলি যে আপনাকে একটা যথার্থ একটা পরিকল্পনা করতে হবে, যে আপনি আহ, আপনার বেসিকটা যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনার যে বর্তমান যে অবস্থানটা আছে সেটার উপর ডিপেন্ড করে আপনি বেসিকের উপর 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস সময় দেন। ওই সময়টাতে আপনি আইএলটিএস এর কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আপনি ধারণা নেন। তারপর যখন আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে, এটা আসলে ডিপেন্ড করবে কে কতটুকু মানে ইংরেজি জানে বা বর্তমান তার অবস্থান কোন স্টেজে আছে এটার উপর ডিপেন্ড করবে। কারো যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে সে ডিরেক্ট আইএলটিএস এর প্রিপারেশন শুরু করে দিতে পারে, এটাও সম্ভব এবং অনেকে তাই করে। তো আপনার যদি বেসিকটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনি আইএলটিএস এর জন্য 2 মাস 2.5 মাস সময় নেন। আপনি ওই 2-2.5 মাস সময় প্র্যাকটিস করেন,
আর যদি এই আইএলটিএস এর প্রস্তুতির সময়টাকে যদি আপনারা দীর্ঘায়িত করেন তাহলে কিন্তু একটা সময় বিরক্তি চলে আসে, পড়ার একটা আগ্রহ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এর জন্য আমি বলবো 2 নাম্বার কাজটা হচ্ছে আপনি একটা যথার্থ এবং বাস্তবসম্মত একটা প্ল্যান আপনি রেডি করেন। তো 2 নাম্বার কাজ শেষ। এখন 3 নাম্বারটা হচ্ছে আপনার আইএলটিএস এর জন্য কি কি মেটেরিয়ালস, কি কি বই লাগবে আপনি এইগুলা কালেক্ট করবেন। এইখানে এসেও কিন্তু অনেকেই কিন্তু মানে খেয়ে হারিয়ে ফেলে, অনেকের পরামর্শে বা যে বই যখন দেখে, অনেক বই, অনেক ম্যাটেরিয়ালস, পিডিএফ, অনেক ইউটিউব চ্যানেল ফলো করে কিন্তু আলটিমেটলি প্রস্তুতিটা কিন্তু আর হয় না, মানে কেমন একটা জগা খিচুড়ি একটা অবস্থা হয়ে যায়। তো আমি বলবো যে আপনারা এই 3 নাম্বার স্টেপে এসে যা দরকার, যে মেটেরিয়ালস গুলো আপনার ফলো করা দরকার আপনি শুধু সেগুলাই রাখবেন। এর বাহিরে আপনি টেবিলে আমি বলবো যে এক্সট্রা বই বা এক্সট্রা পিডিএফ, এক্সট্রা অতিরিক্ত কোনো কিছুই রাখার দরকার নেই। কারণ একটা সময় আপনার মনে হবে যে আমি এটা কমপ্লিট করতে হবে, ওইটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট যদি না করতে পারেন তাহলে আপনার অনেক সময় হতাশাও চলে আসতে পারে। আপনারা এটাও তো জানেন বই না কিনেও শুধু অনলাইনের মাধ্যমেও কিন্তু আইএলটিএস এর প্রস্তুতি নেওয়া সম্ভব। অনলাইনেও কিন্তু পর্যাপ্ত মেটেরিয়ালস আছে। তো আমি আপনাদেরকে বলবো যে এখানে আপনাদেরকে একটু কন্ট্রোল করতে হবে, বিভিন্ন বই কেনা থেকে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে। তো আমি কি কি মেটেরিয়ালস লাগবে আমি বলে দিচ্ছি। প্রথমেই আপনাদেরকে কেমব্রিজ 8 থেকে 18 পর্যন্ত এই বইগুলা কিনতে হবে। তারপরে আপনার এরপরও যদি আপনার প্র্যাকটিস করার প্রয়োজন পড়ে, 8-18 শেষ ভালোভাবে শেষ করার পরেও আবার আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি। অনেকেই বলে যে আমার কেমব্রিজ 8-18 শেষ কিন্তু আমার স্কোর তো বাড়তেছে না, ইমপ্রুভ হচ্ছে না। তো এটাও কিন্তু আপনি কিভাবে প্র্যাকটিস করতেছেন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো কেমব্রিজ বই কিভাবে প্র্যাকটিস করতে হয় এটার উপর আমি একটা ভিডিও দিব, আপনারা চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি খুব দ্রুতই এই কেমব্রিজ কিভাবে প্র্যাকটিস করবেন এটার উপর একটা ভিডিও দিব। তো আমি যেটা বলছিলাম কেমব্রিজ 8 থেকে 18 আপনি ভালোভাবে সলভ করার পরেও, এরপরও যদি আপনি মনে করেন যে না আরো আপনার প্র্যাকটিস করার দরকার, তাহলে এক্ষেত্রে আপনারা এই বইটা, না এটা না, এই বইটা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। এটা হচ্ছে দ্য অফিসিয়াল কেমব্রিজ গাইড টু আইএলটিএস। এই বইটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমি মনে করি প্র্যাকটিসের জন্য এই দুইটা যেটা বললাম কেমব্রিজ 8-18 আর যে এই বইটা এখন যেটা দেখালাম এই দুইটাই যথেষ্ট প্র্যাকটিসের জন্য। আর এখন আমি আপনাদের প্রত্যেকটা মডিউল আলাদা করে বলবো। তো রাইটিং এর জন্য যে কাজটা করবেন, প্রথমেই আমি বলবো আপনাদেরকে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা নেবেন, যেমন টাস্ক 1, টাস্ক 2। টাস্ক 1 এর যে টাস্ক 1 এর যেমন বিভিন্ন চার্ট, ডায়াগ্রাম এগুলো থাকে, এগুলা সম্পর্কে ধারণা নেবেন কিভাবে এগুলো আনসার করতে হয়, এগুলা দেখবেন। তারপর হচ্ছে টাস্ক 2। টাস্ক 2 তে বিভিন্ন ধরনের যেমন এগ্রি, ডিসএগ্রি, অর্থাৎ আর্গুমেন্টেটিভ, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এই যে বিভিন্ন ধরনের এসে আছে, এটার একটা স্ট্রাকচার, একটা প্যাটার্ন আপনি ঠিক করে রেখে দিবেন আপনি। কারণ এই এসে কিন্তু বিভিন্নভাবে লেখা যায়। তো আপনার কাছে যেটা সহজ মনে হবে আপনি এইটা ফলো করবেন এবং এটার স্ট্রাকচারটা আপনি খাতার মধ্যে লিখে রেখে দিবেন, আপনি ওইটাই ফলো করবেন। প্রত্যেকটার জন্য আপনি একটা স্যাম্পল, টাস্ক 1 এর ক্ষেত্রেও আপনি প্রত্যেকটার জন্য একটা স্যাম্পল আপনি রেডি করবেন। আর টাস্ক 2 এর জন্যও কিন্তু আপনি স্যাম্পল রেডি করবেন। এই স্যাম্পল বলতে কিন্তু টেমপ্লেট না যে আপনি একদম হুবহু মুখস্থ করে লিখে দিবেন, এরকম না। জাস্ট স্যাম্পল স্ট্রাকচার আপনি এটা ফলো করবেন। তারপরে কি কি মেটেরিয়ালস আমার কাছে রাইটিং এর জন্য, এই যে এটা মনে হচ্ছে রাচেল মিশেল, মেবি হ্যাঁ রাচেল মিশেল, এই বইটা আমার খুবই পছন্দের একটা বই। আমি আমার স্টুডেন্টদেরকে আমি সব সময় আমি এই বইটা রেফার করি। তো আপনারা স্ট্রাকচার, টাস্ক 1, টাস্ক 2 কিভাবে আনসার করবেন এর জন্য এই বইটা ফলো করতে পারেন। খুবই ছোট একটা বই এবং পড়তে খুবই ভালো লাগে আমার। তো আপনারা এই বইটা ফলো করতে পারেন রাইটিং এর জন্য। তারপরে আপনারা যে কাজটা করবেন, যখন আপনার টাস্ক 1, টাস্ক 2 প্রত্যেকটার স্ট্রাকচার, স্যাম্পল সম্পর্কে আপনার স্ট্রাকচার সম্পর্কে আপনার জানা হয়ে যাবে, তারপরে আপনারা টাস্ক 2 এর জন্য একই রাইটারের, এটা রাচেল মিশেল, হ্যাঁ এই এই বইটা আপনারা কালেক্ট করতে পারেন। এখানে শুধু স্যাম্পল এসে দেয়া আছে, আপনারা এখান থেকে স্যাম্পল এসে পড়তে পারেন। প্রতিদিন স্যাম্পল এসে পড়ে তারপর নিজেরা লেখার চেষ্টা করবেন। তো রাইটিং এর জন্য আমার কাছে মনে হচ্ছে এই দুইটা বই যথেষ্ট। টাস্ক 1 এর জন্যও কিন্তু আপনারা একটা স্যাম্পলের জন্য একটা বই সংগ্রহ করে রাখতে পারেন। আর রাইটিং এর জন্য যদি ইউটিউব চ্যানেল ফলো করেন তাহলে আমি বলবো যে আইএলটিএস আপ, আইএলটিএস আপ একটা চ্যানেল আছে, ওটা আমার খুবই পছন্দের একটা চ্যানেল। অল্প কয়েকটা ভিডিও দেয়া আছে এবং খুব সুন্দর করে বলা। তারপর আইএলটিএস লিজ, এই দুইটা চ্যানেল আপনারা রাইটিং এর জন্য ফলো করতে পারেন। এখন আমি বলবো স্পিকিং। স্পিকিং এর জন্য আপনারা যে একটা বই আছে, মার্কারের একটা বই আছে রিসেন্ট যে
কিউ কার্ডের টপিক, তারপর হচ্ছে পার্ট ওয়ানের যে টপিক, এগুলা নিয়ে একটা বই বের হয় মাকারের। বইটা আমার এখানে নেই, আপনারা যে কোনো বইয়ের দোকানে গেলে যে মাক্কার মাক্কার বা মাক্কার এরকম বলে এই বইটা আপনারা সংগ্রহ রাখতে পারেন। এখানে 80 থেকে 90টা এরকম কিউকার টপিক দেওয়া আছে। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে কিউকার টপিকগুলো কিন্তু ওইটা থেকেই কমন পড়ে। আর যদি কমন নাও পড়ে, আপনি যখন এতগুলা টপিক সম্পর্কে আপনার আইডিয়া যখন হয়ে যাবে, তখন কিন্তু যে কোনো টপিক দিলে আপনি আর আটকাবেন না, আপনি কথা বলতে পারবেন। তাহলে আমি বলবো যে স্পিকিং এর জন্য ওই মাকারের বইটা আপনারা স্যাম্পল পড়বেন। আর আমি খুব দ্রুত আরেকটা ভিডিও দিব যে মার্কারের বই থেকে কিভাবে প্র্যাকটিস করবেন। এখানে কিন্তু একটা টেকনিক আছে। অনেকেই মনে করে যে আমি এত এত বই, কি বলে, এত এত টপিক আমি কিভাবে কভার করব। অনেকেই কিন্তু এটা বুঝে উঠতে পারে না। তো আমার কাছে একটা টেকনিক আছে। আমি যে টেকনিকে স্টুডেন্টদেরকে আমি এই মার্কার বইটা পড়িয়ে থাকি, বা তারা খুব দ্রুতই বইটা শেষ করতে পারে, আমি ওই টেকনিকের উপর আমি একটা ভিডিও দিব। তো মার্কারের এই বইটা ফলো করবেন এবং যখন পরীক্ষা দিবেন ওই আপডেটেডটা আপনারা কালেক্ট করবেন। তারপরে একটা ইউটিউব চ্যানেল আপনারা ফলো করতে পারেন, কিপ স্পিকিং একাডেমি। বয়স্ক একজন মানুষ, খুব সুন্দর ওনার ভিডিও, আমার খুবই ভালো লাগে। আপনারা ওনার ইউটিউব চ্যানেলটাও ফলো করতে পারেন। তো তারপরে আসবে হচ্ছে লিসনিং। লিসনিং এর ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কেমব্রিজ 8 থেকে 18 এটাই ফলো করবেন। আর প্রথমে যে কাজটা করবেন লিসনিং এর ক্ষেত্রে, প্রথমেই কিন্তু আপনারা একটা ফুল টেস্ট ট্রাই করার চেষ্টা করবেন না। আপনারা প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্ন, যেমন লিসনিং এর যে কোয়েশ্চেন গুলো হয়, এমসিকিউ, ফিল ইন দা গ্যাপস, তারপর হচ্ছে ডায়াগ্রাম থাকে, ম্যাপ থাকে, তারপর হচ্ছে বক্স ম্যাচিং থাকে, আপনারা এক একটা ধরে ধরে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যেমন আপনি যদি এখন ফিল ইন দা গ্যাপস, তাহলে আপনি ফিল ইন দা গ্যাপস করেন, অথবা সেকশন 1 করেন, তারপর সেকশন 2 তে এমসিকিউ আসে, বক্স ম্যাচিং আসে, যেগুলো একটা ধরে ধরে আপনারা আগে অ্যাকিউরেসিটা বাড়ান। তারপরে কেমব্রিজ 8-18 থেকে প্র্যাকটিস করেন। এরপর যদি হয় তাহলে অফিসিয়াল গাইড আছে, ওটা থেকেও প্র্যাকটিস করেন। আর যদি ইউটিউব চ্যানেল বলেন, তাহলে লিসেনিং এর জন্য আসাদ ইয়াকুবের ভিডিও আপনারা দেখতে পারেন। বিভিন্ন কোয়েশ্চেন প্যাটার্ন, যেমন আপনি এমসিকিউ এর জন্য আসাদ ইয়াকুব এইভাবে লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। এক একটা কোয়েশ্চেন প্যাটার্ন ধরে ধরে সলভ করার চেষ্টা করেন। তারপরে রিডিং এর ক্ষেত্রেও আমি বলবো, রিডিং এর ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন। যেমন প্যাসেজ 1টায় সহজ থাকে, প্যাসেজ 2টা একটু কঠিন থাকে, তারপর 3 নাম্বার প্যাসেজটা আর একটু কঠিন থাকে। তো সেক্ষেত্রে আসলে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে, এটা ডিপেন্ড করে আপনার টার্গেট স্কোর কত। যদি আপনার টার্গেট স্কোর যদি 7 থাকে, 6.5 থাকে, তাহলে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ 1, প্যাসেজ 2 এই দুটাকে আপনার অ্যাকিউরেসি লেভেল অনেক বেশি থাকতে হবে। যদি আপনার টার্গেট স্কোর 8.5 থাকে, 9 থাকে, 8 থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই প্যাসেজ 1, প্যাসেজ 2 গুরুত্বপূর্ণ। প্যাসেজ 3 তেও কিন্তু আপনাকে অনেকগুলো কারেক্ট করতে হবে। এর জন্য প্যাসেজ 1, প্যাসেজ 2 দ্রুত সলভ করে একটু টাইম সেভ করতে হবে। তো আমি এগুলোর উপর ভিডিও দিব, বিভিন্ন কোয়েশ্চেন প্যাটার্নের উপর কিভাবে এমসিকিউ সলভ করতে হয়। তো রিডিং এর ক্ষেত্রে আপনারা এমসিকিউ এর জন্য প্রথমে সলভ করবেন, তারপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, এইভাবে কোয়েশ্চেন ধরে ধরে বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স যেভাবে সলভ করা দরকার, ওগুলো আপনারা আয়ত্তে নিয়ে আসবেন। আর এর জন্য আপনারা লিসেনিং এর জন্য কিন্তু আপনারা, এই রিডিং এর জন্য কিন্তু আপনারা এই যে কেমব্রিজ 8-18, তারপরে চাইলে যে অফিসিয়াল গাইড, সেটা, এই অফিসিয়াল গাইডটা ফলো করতে পারেন প্র্যাকটিসের জন্য। তারপরে আসাদ ইয়াকুবের ইউটিউব চ্যানেলটাও ফলো করতে পারেন। তারপর আরো বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, যেমন আরেকটা আছে যে আইএলস অ্যাডভান্টেজ, এটাও ফলো করতে পারেন রিডিং এর জন্য। তো আমি বলবো এইভাবে আপনারা প্র্যাকটিসটা 2টা মাস কন্টিনিউ করেন। আর যখন আপনি প্র্যাকটিসটা শুরু করবেন, অবশ্যই প্রতিদিন লিসনিং এবং রিডিং প্রতিদিন প্র্যাকটিস করার চেষ্টা করবেন। না হলে কিন্তু একটা ধারাবাহিকতা বা একটা যে কনসিস্টেন্সি, সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে দেখা যায় যে আবার নতুন করে শুরু করা লাগতেছে। তো এর জন্য আমি বলবো যে রিডিংটা আর লিসনিংটা প্রতিদিন প্র্যাকটিস করবেন। আর স্পিকিংটাও প্র্যাকটিস করবেন কারোর সাথে। যদি কারোর সাথে যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে তো ভালো। আপনার পরিচিত বন্ধু বান্ধব বা আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছে এমন কাউকে যদি আপনি সাথে নিয়ে যদি প্রস্তুতিটা শুরু করেন, তাহলেও ভালো হয়। বিরক্ত লাগবে না, বা আপনার প্রস্তুতি নিতে আপনার একটা উৎসাহ বা মোটিভেশনও কাজ করবে। আর আরেকটা জিনিস, যেটা যদি কাউকে না পান, তাহলে নিজে নিজেও কিন্তু স্পিকিং প্র্যাকটিস করা যায়। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বসে আপনি নিজে কথা বলেন, নিজেকে কোয়েশ্চেন করেন, নিজে কথা বলেন, এভাবেও কিন্তু প্র্যাকটিস করা যায়। তারপর এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আর রাইটিং এর ক্ষেত্রে আমি বলবো যে আপনি স্যাম্পল পড়বেন। যেমন এই বইটা থেকে আপনি যখন পড়বেন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ অথবা আর্গুমেন্টেটিভ এসে যে কোনো একটা আপনি 5টা বা 7-8টা এসে আপনি পড়লেন। পড়ার পরে আপনি এই 7-8টা এসের মধ্য থেকে আপনি কি করবেন, যে কোনো একটার উপর আপনি লেখেন। আপনি লেখার চেষ্টা করেন। যদি আপনার আশেপাশে কেউ থাকে,
অবশ্যই আপনারা তাদেরকে দিয়ে চেক করিয়ে নিতে পারেন। আর এইভাবে আপনি প্রস্তুতিটা 2 মাস কন্টিনিউ করেন। এখন 4 নাম্বার স্টেপটা আমি বলবো, এইটা হচ্ছে যে আপনাকে প্রতিদিন কিছু কাজ করতে হবে। প্রতিদিন কিছু কাজ বা অভ্যাস আপনার রাখতে হবে। যেটা হচ্ছে আপনি প্রতিদিন কোনো কিছু শুনবেন, অবশ্যই শুনবেন। সেটা হতে পারে বিবিসি, হতে পারে টেড টক, হতে পারে অথবা আপনার পছন্দের যে কোনো কিছু হতে পারে। এটা জোর করে কোনো কিছু শোনার দরকার নেই। আপনার যেটা ভালো লাগে ইংরেজিতে সেটাই আপনি শুনেন। তারপরে আরেকটা কাজ যেটা, আর রিডিং এর 3 নাম্বার প্যাসেজটা কিন্তু অনেক কঠিন বলবো না, মানে হ্যাঁ অবশ্যই এটার ডিফিকাল্টি লেভেলটা এই 1-2 এর চাইতে একটু হায়ার। তো সেক্ষেত্রে ওই ধরনের রাইটিং এর সাথে যাতে আপনি অভ্যস্ত হতে পারেন, এর জন্য আপনি যে কাজটা করবেন, সায়েন্স ডেইলি একটা ওয়েবসাইট আছে, আহ, এইটা, তারপর হচ্ছে ইএএল ডেইলি, এই দুইটা থেকে আপনারা পড়ার চেষ্টা করবেন। আর একটা কাজ করবেন, কেমব্রিজের যে রিডিং প্যাসেজ গুলো আছে ওইগুলো আপনারা একটু অ্যানালিসিস করেন। এগুলো অ্যানালিসিস করেন কিভাবে কোয়েশ্চেন, কিভাবে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, যে যখন আপনারা পড়বেন রাইটার বা লেখক কি বলতে চেয়েছে, মানে রিডিং কম্প্রিহেনশন বাড়াবেন। তো এই 4টা স্টেপ যদি আপনারা ফলো করেন তো আশা করি আপনাদের আইএলটিএস এর প্রস্তুতিটা হয়ে যাবে। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমি নিজেও কিন্তু আইএলটিএস এর উপর বিভিন্ন ভিডিও আপলোড দিব। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি আপনারা বেনিফিটেড হবেন। তাহলে খুব দ্রুতই নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।